দাম পাচ্ছেন না। এই উৎপাদিত ফসলের দাম ঠিক কে করে দেবেন? নওশাদ সিদ্দিকী বিধায়ক আপনাদের আমি, কিন্তু আমার ওই ঠাক পাওয়ার নেই। আমি যেহেতু বিরোধী দলে বসি, আমি দামটা ঠিক করে দেওয়ার। কিন্তু এর আগে দাম ঠিক করার জন্য স্বামীনাথন কমিশন বলে একটা কমিশন তৈরি হয়েছিল। কিসের জন্য? কৃষকদের কথা ভেবে, যে কৃষকরা তো আত্মহত্যা করছে কেন, কৃষকরা আর্থিকভাবে পিছিয়ে কেন। আর্থসামাজিকভাবে কৃষকদেরকে আপলিফমেন্ট করতে হবে, কৃষকদের ডেভেলপ কিভাবে হবে সেটাকে সামনে রেখে একটা কমিশন তৈরি হয়েছিল। আমার কথা শুনতে কি খারাপ লাগছে আপনাদের? চোর ডাকাতদের গল্প বলবো না আপনাদের কথা শোনাবো? আপনাদের কথা আপনাদের জানা দরকার তো ভাই। স্বামীনাথন কমিশন, আচ্ছা কারা মনোযোগ দিয়ে শুনছেন একটা হাতটা তুলে দেখান তো আমাকে। হাতটা একটু তুলে রাখুন, হাতটা তুলে রাখবেন। মনোযোগ দিয়ে শুনছেন তো নাকি? নাহলে আমি ভাই বক্তব্য ছেড়ে দেবো, আমি দুপুরে খাইনি। শুনবেন তাহলে আমি বলবো, শুনবেন? ঠিক আছে, আমি আপনাদের বলি, স্বামীনাথন কমিশন কৃষকদের জন্য আর্থসামাজিকভাবে উন্নয়ন হওয়ার জন্য একটা কমিটি তৈরি হয়, যার নাম স্বামীনাথন কমিশন। সেই কমিশনে বলেছিল অনেক অনেক বলা আছে সুপারিশ কৃষকদের জন্য। একটা বলা আছে, সহজে বলছি, উৎপাদিত ফসলে 3 গুণ দাম দিতে হবে। কেমন? আজকে আপনি একটা ফুলকপি তৈরি করলেন, 3 টাকা খরচ হচ্ছে, 3 টাকা আপনার মেহনত আর 3 টাকা আপনার লাভ, তাহলে 9 টাকায় ফুলকপিটা আপনি বিক্রি করবেন। এটা সরকার মার্কেট করে দেবে। অনেক সময় মার্কেট হয়তো রেট বেঁধে দেয় তো সরকার, যে 9 টাকার নিচে ফুলকপি বিক্রি হবে না, এটা কমিশনের সুপারিশ অনুযায়ী। তাহলে এবার বলুন, আপনি আজকে 3.5 টাকায়, 4 টাকায়, 5 টাকায় ফুলকপি বিক্রি করছেন, আবার 3 টাকায় 3টে, আবার অনেক সময় ফেলে দিতে হয়েছে, তাই তো? এবার বলুন, তাহলে আপনি লসে রান করছেন। ওই লসে রান করার পরে মাস গেলে আপনি 8,000 টাকা ইনকাম করছেন, উৎপাদিত ফসলে 3 গুণ দাম পাচ্ছে না। আমি এখানে বসে আপনাদের বলছি, আপনারা 24,000 টাকা মাসে ইনকাম করতে পারবেন সরকার যদি চাই। কিভাবে? আপনার ফুলকপি দিয়ে আমি উপমান দিচ্ছি। 3 টাকা খরচ হয়েছে ফুলকপিতে, 3 টাকা সময়ের দাম। আপনি মাঠে গিয়েই তো চাষ করছেন ভাই, আপনি তো মাঠে গিয়ে চাষ করছেন। 3 টাকা সময়ের দাম আর 3 টাকা লাভ, তাহলে কত হলো একটা ফুলকপির দাম? 9 টাকা। 9 টাকা হলো তো নাকি? 9 টাকা। আর এখন 3 টাকার ফুলকপি গড়ে দেখেন 3 টাকাতেই আমরা বিক্রি করছি। সেটা করে আমি ইনকাম হচ্ছে 8,000 টাকা। আর 3 টাকার ফুলকপি যখন আমি 9 টাকায় বিক্রি করবো, 3 আসতে কত হলো? একটু বলুন না জোরে। তাহলে আপনার ইনকাম বাড়লো কি কমলো? তাহলে 20 থেকে 24,000 টাকা ইনকাম আপনার এখানে বসে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার বাড়ির মেয়েটার হাতে 1,000 টাকা ধরিয়ে দিয়ে মধ্যিখানে 10 থেকে 12,000 টাকা চুনা মমতা ব্যানার্জি লাগিয়ে দিচ্ছে। ভাবতে পেরেছেন? আমি 1000-1200-র বিরুদ্ধে নয়, আমি 5,000 দেওয়ার পক্ষে। যদি বাংলার মায়েরা বাপেরা আমাদেরকে সুযোগ দেয়, মায়েদেরকে মাস গেলে 5,000-এর ব্যবস্থা আমরা করব। হ্যাঁ, তার পরিবর্তে স্বল্প কাজও মায়েদের কাছ থেকে নেব। কিন্তু আপনি দেখুন, এবার আপনাদের বলি কিভাবে সম্ভব। তাহলে প্রমাণ দেখালো। আমি ফুলকপিটা যখন আমি বাড়িতে কিনে খাই, ক টাকায় কিনি? জোড়া 50 টাকা, জোড়া 40 টাকা, তাই না? আপনি তৈরি করলেন 3 টাকায় বিক্রি করলেন, আমি 6 টাকা জোড়ায় বিক্রি করলেন, আর আমি জোড়া কিনছি 40-50 টাকায়। তাহলে সরকার এর জন্য একটা দপ্তর আছে, এগ্রিকালচারাল মার্কেটিং। কৃষি বিভাগের মধ্যে একাধিক দপ্তর আছে। একটা কি জানেন? এগ্রিকালচার সরাসরি, হর্টিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং, এই ধরনের ভাগ আছে। একটা মন্ত্রীকে আপনারা রেখেছেন ট্যাক্সের টাকা দিয়ে, মাস গেলে 1.5 লাখ টাকা মাইনে আপনারা তাদেরকে দেন। তার কাজটাই হচ্ছে এই দামকে নির্ধারণ করা, এগ্রিকালচারাল মার্কেটিং। তাহলে ভুল লক্ষ্যে আমরা বসিয়ে দিয়েছি সেখানে। যাকে বসিয়েছি সে আমাদের কথা ভাবেনি, দালালদের কথা ভাবছে। দালাল কিছু ছেড়ে রেখেছে সরকার। সেই দালাল আপনার কাছ থেকে 3 টাকায় ফুলকপি নিয়ে গিয়ে বাজারে বিক্রি অন্যজনকে দিচ্ছে, আর আপনাকে আমাকে 25 টাকা পিস কিনতে হচ্ছে। ওই দালাল ভুঁইফোড় মধ্যখান থেকে যদি আমরা সরিয়ে দিই, ডাইরেক্ট কৃষক মাল তুলবে, 9 টাকায় বিক্রি করবে। যাও, যে ইচ্ছা 9 টাকায় নিয়ে যাও, নিয়ে তুমি বিক্রি করো। সেটা হচ্ছে কি? হচ্ছে না। কারা এটাকে দেখবে যে সঠিক হচ্ছে কি হচ্ছে না?
এটা এগ্রিকালচারাল মার্কেটিং একটা দপ্তর আছে, দপ্তরের একটা মন্ত্রী আছে, সচিব আছে, মন্ত্রী সচিবদের মাইনে প্রায় 1.5 লাখ, মন্ত্রীর মাইনে 1.5 লাখ টাকা। মাথায় ঢুকিয়ে রাখুন, 1.5 লাখ টাকা মমতা ব্যানার্জি দেয় না, অভিষেক ব্যানার্জি দেয় না, 1.5 লাখ টাকা আপনারাই দিচ্ছেন আপনাদের ট্যাক্সের টাকা থেকে। বুঝে আসছে কি বলছি? তাহলে আপনারা ভুল লোককে ওই জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন, বসিয়ে রেখেছেন। তা আমরা কেন পার্টি করছি? আমাদের পার্টিটা এটাই, শুধু ভাঙন নয়, সারা রাজ্যের মানুষের কাছে আমাদের বার্তা এটাই যে আগামী দিনে যদি সারা রাজ্যের মানুষ আমাদেরকে ওই এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টার করার দায়িত্ব দেয়, তাহলে আমাদের এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টারের কাজটাই হবে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী কৃষকদের উৎপাদিত ফসলের যে দাম নির্ধারণ করা বলা হচ্ছে সেটাই আমরা করব, এবং কৃষকরা মাসিক গড়াই তাতে বাড়বে। এই ব্যবস্থা আমরা করছি। ওই জন্যই আমাদের উপরে রাগ। আমরা যদি বলি চলো তোমার সাথে আমরাও তোলাবাজি করব, তোমার সাথে আমরাও হারাম খাবো, বলবো চল নওশাদের মতো ভালো ছেলে আর নাই। এখন নওশাদের মতো খারাপ ছেলে নেই বলছে তো, ওর মতো ভালো ছেলে নাই। কখন বলুন তো? যখন কি হবে, এই কৃষকদের জমিগুলো কেড়ে নিয়ে প্রমোটিং করার চেষ্টা করছে, আমি কৃষকদের বিরুদ্ধে থাকবো, কৃষকদের পক্ষ নেবো না, আমার মতো ভালো ছেলে নাই, কারণ আমাকে তো ভাগ দেবে, তখন কাটা পিছু 20,000 করে আমি পেয়ে যাব। কিন্তু আমার ওই প্রয়োজন নাই ভাই, আমি ওই কাজ করতে আসিনি, বরঞ্চ আমি এসেছি ওই কৃষকরা সেচের দুরবস্থা, অনেক দূর থেকে পানি নিয়ে এসে সেচ দেয়, সেচ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। সরকার করবে, সেই করার জায়গাটা সরকারের যা বসানোর দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা সরকারে কাকে বসাবে সেটা করবে। দেখুন 2021 সালে আপনারা স্রোতের বিপক্ষে গিয়েছিলেন তো ভাই, এখন গর্বের সাথে বলতে পারছেন তো যে না আমরা ঠিক জায়গায় আছি? এটা আছেন তো? কারণ সারা রাজ্যের মানুষ দেখুন যেখানে অন্যায়, আজকে আস্তে আস্তে ফোন করেছিল মুম্বাই একটি ছেলেকে, মুর্শিদাবাদের একটি শ্রমিককে ছেনি আর হাতুড়ি দিয়ে মাথায় মেরে মেরে খুন করে দিয়েছে, ছবি টবি পাঠিয়েছে, চাইলে আপনি দেখাতে পারবেন, দেখা যাবে না, এত ভয়ঙ্কর ভাবে মেরে দিয়েছে। তো ওদের লোকাল এমপি এমএলএ সবাইকে বলে কিচ্ছু কাজ হয়নি। মুর্শিদাবাদের লোক ফোন করছে কাকে? হ্যাঁ জোরে বলেন, ভাঙড়ের বিধায়ককে। অগরপুর পুরুলিয়া অগরপুর থেকে গত রাত্রে আমার কাছে ফোন আসলো, আপনারা খেয়াল আছে ওখানকার আদিবাসী দলিতদের উপরে অত্যাচার হয়েছিল, আমি পৌঁছে গিয়েছিলাম, যদিও আমাকে 144-এর গল্প শুনিয়ে আটকে দিয়েছিল, কিন্তু সেখান থেকে গতকালকে ফোন এসেছে, ভাঙড়ের বিধায়ক বলছেন এর থেকে বড় পাওনার কি নেবেন আপনারা? আজকে সারা রাজ্যের মানুষ ভাঙড়কে ফলো করছে, ভাঙড় মডেলকে ফলো করছে, চারিদিক থেকে ডাক আসছে যে ভাইজান এখানে আসুন, এইবার এখান থেকেও পাস করাবো। শুধু আপনাদের খামচিহ্ন ভাঙড় থেকে যাবে না, এখান থেকেও যাবে। লড়াই করতে হবে, লড়াইয়ের মতো 10টা যদি আমরা 2021 সালে পাঠাতাম, মমতা ব্যানার্জির আমলে অসীম সরকার যেভাবে কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এতক্ষণ অসীম সরকারকে যেই শাসকে থাকুক না কেন ধরে জেলের মধ্যে রাখতো, কিন্তু দুর্ভাগ্য বিরোধী বিধায়ক মাত্র একজন আপনি, সেই জন্য আপনাদের উপরে এত অত্যাচার হয়ে যাওয়ার পরেও আমরা বিচার পাচ্ছি না। যে ভাইজান আমরা শপথ নিচ্ছি আগামী নির্বাচনে শুধু ভাঙড় থেকে খামচিহ্ন যাবে না, আমাদের বিধানসভা থেকেও আমরা খামচিহ্নকে পাঠাবো। ভাঙড় তো উদাহরণ তৈরি করেছে, ভাঙড় তো দৃষ্টান্ত তৈরি করেছে আছে সারা রাজ্যের মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। আপনারা দেখেছেন, আমি বারুইপাড়ার ওপর দিয়ে আসি, বারুইপাড়ায় সবজি ব্যবসায়ীদের দুরবস্থা কার শরণাপন্ন হয়েছে? কাকে বলেছে? ভাঙড়ের বিধায়ককে। জানে সেটা ভালো করে যে ভাঙড়ের বিধায়ক যদি এটাকে নিয়ে চর্চা করে একটা সুরাহা হবে। আর আমি আপনাদের বলছি এটা অবশ্যই আমি চর্চা করবো, ওনাদেরকে কথা দিয়েছি, আমি রেলের হাওড়া ডিভিশনের কর্তাদের কাছে যে বসবো এই সমস্যাকে সুরাহা করার জন্য। তো আপনাদের বলদার বক্তব্য এটাই যে আজকে আপনারা যে বীজ বপন করেছেন 2021 সালে, তার সেটা আজকে গাছে পরিণত হয়ে গিয়েছে। সারা রাজ্যের মানুষ আজকে আপনাদেরকে ফলো করছে। তবে একটা কথা, গাছ কষ্ট করে গাছকে আগলে ধরে রাখলেন, ফল তো আমরাই খাবো ভাই, ফল খেতে হবে তো নাকি? তাহলে কাগে কান নিয়ে চলে গিয়ে কাগের দিকে তাকানোর প্রয়োজন নাই, নিজের কানে হাত দিয়ে তাকান, কান আছে না নাই। এখন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে পাচ্ছে না, একটা আমার শব্দ নিয়ে ওরা আমার বিরোধিতা করতে পারছে না। আমি কেন মিথ্যে কথা বলবো ভাই?
আমি কি পেটের জ্বালায় রাজনীতি করতে এসেছি নাকি, না রাজনীতি থেকে করে কামিয়ে খেতে এসেছি? যদি রাজনীতি থেকে করে কামিয়ে খেতে আসতাম এতক্ষণ আমি ভাঙড়ের আর সংযুক্ত মোর্চা খামচিহ্নের বিধায়ক থাকতাম না, ওদের হয়ে যেতাম, তাই না? কিন্তু আমি তো ওই ধান্দায় আসিনি, আমি মানুষকে উপকার করার জন্য এসেছি। মানুষ সুযোগ দিলে করব, না সুযোগ দিলেও মানুষের জন্য চিৎকার করব। তবে আশা করছি 2026 সালে শুধু ভাঙড় নয়, রাজ্যের মানুষ আমাদেরকে সুযোগ দেবে, আমি আশা করছি। আমাদের কি লক্ষ্য, আমরা কেন পার্টিতে এসেছি? আপনার বাচ্চাটা স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে শুধু মিড ডে মিলটা খাচ্ছে আর চলে আসছে, জিজ্ঞাসা করেছেন পড়াশোনা কেমন হচ্ছে কি হচ্ছে না? এটা শুধু ভাঙড়ের মানুষের জন্য বলছি না, রাজ্যের মানুষের জন্য বলছি। মায়ের হাতে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস 1000 টাকা দিচ্ছে, 1200 টাকা দিচ্ছে যে হাতে, ওই হাতেই মায়েদের সন্তানগুলোর ভবিষ্যৎ ধ্বংস মমতা ব্যানার্জি করছে। আমাদের লড়াইটা কোথা? আমাদের লড়াই হচ্ছে স্কুলে আপনি শিক্ষক দেন, আমাদের লড়াই স্কুলে চক দেন, ডাস্টার দেন, স্কুলে বাচ্চারা বসে টেবিল চেয়ার দেন, ওইগুলো স্কুলে দেবে না, তার বদলে কি করছে? খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে যারা আছেন কজনের সমর্থ আছে ভাই বলুন তো বেসরকারি স্কুলে আপনার ছেলেগুলোকে পড়াবেন? রাজ্যের মানুষ তো আর্থিকভাবে দুর্বল, রাজ্যের 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, আর 70% পরোক্ষভাবে, 20% টোটাল জনসংখ্যার 70% প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। আর যারা সরাসরি কৃষিকাজে যুক্ত, মাস গেলে 8000 টাকার নিচে ইনকাম, দুটো সন্তান আমি ধরছি। প্রাইভেট স্কুলে দিলে 2000 টাকা মাসে খরচ আছে, 2 কত হলো? 4000 টাকা যদি বাচ্চার পিছনেই পড়াতে চলে যান, খাবেন কি? সঞ্চয় করবেন কি? জামা কাপড় কিনবেন কি? তাহলে ছেলের ভবিষ্যৎগুলো ধ্বংস হচ্ছে না? আমাদের লড়াইটা এখানেই যে আপনি খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা দেওয়ার প্রয়োজন নাই, স্কুলের টিচার দিন, এটা হচ্ছে আমাদের অপরাধ। শুভেন্দু অধিকারী কোনোদিন বলেছে দেখেছেন স্কুলের টিচার দরকার? কোনোদিন বলেছে? বলবে না ওরা। তাই মায়েদের বলবো 1000-1200 সাথে সাথে প্রশ্ন আপনাদের তুলতে হবে। 1000-1200 হচ্ছে হোক, কিন্তু আমাকে কি করতে হবে? আমার স্কুলের টিচার দিতে হবে। বাচ্চাগুলো যেখানে যাচ্ছে, নাহলে ধ্বংস হয়ে যাচ্ছে ভবিষ্যৎগুলো। আমাদের সাথে ওদের লড়াই কেন? আমাদেরকে এত তারা ডিস্টার্ব করছে কেন? এত হিংসা ছড়াচ্ছে কেন? আমাদের কথায় কি কোনো হিংসা বা এই ধরনের বক্তব্য আমরা দিই? আমাদের তো গঠনমূলক বক্তব্য। আমাদের বক্তব্য এটাই যে এখানে ডক্টর নাই কেন হসপিটালে, মেডিসিন নাই কেন, এক্সরে এখানে হচ্ছে না কেন? এটা এখানে হবে তো। এটাই হচ্ছে আমাদের অপরাধ হয়ে গেছে। কিন্তু সংবিধানের মৌলিক অধিকারের কথা যেখানে লিপিবদ্ধ আছে, সেখানে সরাসরিভাবে বলা আছে যে আপনি অসুস্থ, আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব কার? সরকারের। তার পরিবর্তে কেন্দ্রের সরকার আর রাজ্য সরকার দুটো কার্ড ধরিয়ে দিয়েছে, একজন আয়ুষ্মান ভারত আর একজন স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথীতে গত বছর পর্যন্ত 11,000 কোটি টাকা খরচ হয়েছে বলে দেখিয়েছে। তো 11,000 কোটি টাকার মধ্যে পানি আর দুধ কতটা আপনারা বলুন তো একটু। হ্যাঁ, বলে দুধে পানি মিশাই, আর তৃণমূল পানিতে দুধ মিশাই। তাহলে বলুন 11,000 কোটি টাকা চলে গেল, আর ওর থেকে ফিরে আসার জায়গা নেই। ওই 11,000 কোটি টাকা দিয়ে পশ্চিমবাংলায় 11টা জেলায় 11টা এইমস তৈরি করা যেত না? 11টা পিজি তৈরি করা যেত না? 11টা আরজিকর তৈরি করা যেত না? এটা ওদের সাথে আমাদের বিস্তর তফাৎ। এই যে আপনাদেরকে বলে দিচ্ছি, স্বাভাবিকভাবে আপনারা প্রশ্ন করবেন, একটা আরজিকর তৈরি হলে অন্তত 100 বছর তো পরিষেবা পাবো। এই 11,000 কোটি টাকা চলে গেলে এর থেকে আর কোনো পরিশেষ গণ চলে গেল, আর ফিরে আসার জায়গা নেই। কিন্তু ওই 11,000 কোটি টাকা দিয়ে 11টা যদি আরজিকর তৈরি করতাম আমরা 11টা জেলাতে, তাহলে আগামী যুগ যুগ ধরে ওর থেকে আমরা পরিষেবা পেতাম। তাই তৃণমূলের সাথে আমাদের এখানেই পার্থক্য, এখানেই লড়াইটা কোথাও আপনাদের বুঝতে হবে। এই লড়াইয়ে পেরে উঠতে পারছে না, ওরা আমাদের সম্পর্কে মিথ্যাচার করছে দুটো বিষয়ে। একটা হচ্ছে যেখানে আইএসএফ ভোট দেবে, ভোট কেটে বিজেপির সুবিধা হবে। আমি আপনাদের বলি, আমি রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে বলি, আইএসএফ কে ভোট দিলে বিজেপির ভোট খেতে সুবিধা হবে না। মানুষ যদি আইএসএফ কে ভোট দেয়, দিকে দিকে ভাঙড় তৈরি হবে। ভাঙড়ের মানুষ আইএসএফ কে ভোট দিয়েছিল,
ভাঙড় তৈরি হয়েছে, বিধায়ক তৈরি হয়েছে। তাই রাজ্যের মানুষ যদি ভোট দেয় দিকে দিকে ভাঙড় তৈরি হবে। তারপরেও বলছি এখানে চ্যালেঞ্জটা নয়, অন্য জায়গার জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে আসি। কি চ্যালেঞ্জ? একদিকে মমতা ব্যানার্জি সই করবেন, অপরদিকে আব্বাস ভাইজান সই করবে। তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি, আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস ভাইজান আমাদের। তো আব্বাস ভাইজান লিখবে যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি চলে আসে আইএসএফ সমস্ত দায়ভার নেবে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। সাথে সাথে ওই লেখার পাশেই মমতা ব্যানার্জিকে লিখতে হবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে দায়ভার তৃণমূলকে নিতে হবে, আর আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকেও মাথা পেতে মেনে নিতে হবে। তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমরা ভোট প্রার্থী দিলে ভোট কেটে যদি বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেব। ওই গাছের পা উপরে তুলে দেবে, মাথা নিচে থাকবে। গাছের দিয়াল টাঙিয়ে মাথা নিচের দিকে পা উপর দিকে যত ইচ্ছা মারবে তৃণমূল, মার খাবো আমি নওশাদ সিদ্দিকী। সেই এগ্রিমেন্ট হবে, কিন্তু ওই এগ্রিমেন্টও মমতা ব্যানার্জিকে সই করতে হবে। যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তখন আমরা কি করব গো? বুঝতে পেরেছ? আর বলে লাভ নেই, বললে ভয় পেয়ে যাবে, এরা সই করবে না। করাতে হবে, বুঝতে পারছে সইটা করিয়ে নিতে হবে। 2021-এর আগে থেকে মার খাচ্ছে, 19 থেকে। সেই দেখো না কি খেয়াল আছে, কাজ দিয়া। আমি যাব কাজ দিয়াতে, খুব তাড়াতাড়ি যাব। যার উপর অত্যাচার হচ্ছিল তার বাড়ি খেতে যাব। তার মায়ের একটু শরীরটা অসুস্থ, তার মাকে দেখতে যাব। খেতে যাব না, তার মাকে দেখতে যাব। আমি যাব, বলে যাচ্ছি। দেখি কে কে আমাকে রাস্তায় আটকাই, দেখি একটু। যত ভাঙড়ে কেন, ভাঙড়ে হিংসা লাগাতে চাইছো? ভাঙড়ে তৃণমূলকে দিয়ে ভাঙড়ে আইএসএফকে হিংসা লাগাতে চাইছো? এই তো রক্তদান শিবির করে আসলাম। কোথায় ওটা? খড়গাছি। তখন আটকাতে পারতো তো। ও হিংসা ওখানে করবে না, হিংসা এখানে করবে তুমি না? ভাঙড়ের মানুষকে বোকা পেয়েছো তুমি। ভাঙড়ে তৃণমূল আইএসএফ এর মধ্যে কেন লড়াই করবে? যাক, কি প্রসঙ্গ ক্রমে বলছিলাম। তাহলে আর যদি তৃণমূল ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে তাহলে আমরা শাস্তি দেব, যা মেনে নেবে, এটা লেখা হবে। অসুবিধা আছে কারো? আমরা বিজেপির বিরুদ্ধে জান প্রাণ দিয়ে লড়াই করার জন্য প্রস্তুত আছি তো নাকি? প্রয়োজনে জীবন দেবো, বিজেপিকে আটকানোর জন্য লড়াই করবো তো নাকি? তাহলে আমাদের এগ্রিমেন্ট করতে কোনো অসুবিধা আছে? আমাদের অসুবিধা নাই। তবে একটুখানি বলবো, বার খেয়ে মমতা ব্যানার্জিকে কেউ না বলে দিদি নওশাদ সিদ্দিকীর সাথে এগ্রিমেন্ট করে নেন। শুধু এতটুকুই বলে দেবো, 2021 সালের লিস্টটা দেখে নেবেন। 77টা সিট পেয়েছিল, ওইখানে ভোট কেটে, কাদের ভোট কেটে বিজেপি এসেছিল, এই তথ্যটা একটু তুলে রেখো। আর আগের দিনে বলেছিলাম কি কাঁচা কঞ্চির বিষয় একটু তাদের গায়ে লেগেছে, আমি কঞ্চিতে আর যাবো না। শুধু তথ্যটা তুলে দেখে রেখে দিও। আমি আপনাদের বলছি ওরা এগ্রিমেন্ট করবে না, কারণ ওরা ভালো করে জানে এই কয়লা চোর। জানো তো কে কয়লা চোর? শুধু নোটোরিয়াস ক্রিমিনাল নয়, কয়লা চুরির অভিযোগ আছে। ওই কয়লা চোর থেকে শুরু করে গরু চোর, বালি চোর, এখন তো সব চুরি করতে করতে মৃত মানুষের চোখও ওরা চুরি করে নিয়েছে। মৃত মানুষের চোখ চুরি করে নিল বারাসাতে। তড়িঘড়ি টাকা ধামাচাপা দেওয়ার জন্য একজনকে চাকরি দিয়ে দিল, কিন্তু তদন্ত এখনো হলো না যে কে চুরিটা করেছে। চুরি করলে দেখা যাবে তৃণমূলের কোনো নেতার ভাই ভাইপো চুরি করেছে। এটা 2021 সালে 77টা সিট পেয়েছিল বিজেপি। কারা কারা ভোট কেটে গিফট করেছিল সেটা আমরা ভালো করে জানি। তো এখন ওরা যদি এগ্রিমেন্টে সই করে তাহলে ওই দুটো জিনিস হবে। তাহলে ভোটের কাউন্টিং যেদিন শেষ হবে তাহলে বুঝতে পারবে কি হবে। আর দ্বিতীয়টা কি হবে, আজকে যদি মমতা ব্যানার্জি সই করে দেয়, সকালে সই করলো, হয়তো আগামীকাল, আজকে আলোচনা করলো যে শানপুকুরে এসে নওশাদ সিদ্দিকী কথা বলেছে বিজেপিকে আটকানোর জন্য লড়াই করতে প্রস্তুত আছে, বিজেপিকে আটকানোর জন্য। আবার আইএসএফ এর সম্পর্কে যে মিথ্যাচার করছো সেটা সেই বিষয়টা মিথ্যা প্রমাণ করার জন্য নওশাদ সিদ্দিকী তার বড় ভাই পার্টির প্রতিষ্ঠাতা আব্বাস ভাইজান সই করার জন্য রেডি আছে। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে কইয়ে যদি সই করার জন্য রেডি হয়ে যায়, তবে সই করবেন না আমি 100% নিশ্চিত। আব্বাস ভাইজান 100% নিশ্চিত সই করতে রেডি আছে, আর 100% নিশ্চিত যে তৃণমূলের সুপ্রিমো সই করবে না। তারপরেও বলছি, যদি সই করা হয় আগামীকাল সকাল 10টার সময় মমতা ব্যানার্জি এগ্রিমেন্টে সই করলো, দেখবেন আগামীকাল বিকাল 5টার সময় তিহার জেলে তৃণমূলের অনেক নেতা তিহার জেলের লাল চা খাচ্ছে। মানে বিজেপিকে আটকানোর জন্য সই করছে, বিজেপি তো রেগে যাবে, বিজেপি রেগে যাবে। নাটক হচ্ছে ভাই, ওদের এটা নয়। ইডি তো সেখানে আমাদের নেতৃত্ব কি আছে?
তাহলে কথা বলো, মানে কি হচ্ছে ওটা ওরা থেকে নেই, ঠিক আছে। এই রক্তদান শিবিরে আসতে গেলেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। এরা এরা মানুষের রূপ নিয়ে কি সৃষ্টিকর্তাই ভালো জানে এদেরকে। এই রক্তদান শিবিরে আসছে, সেখানেও ডিস্টার্ব। দেখ, এইভাবে বাধা দিয়ে আটকাতে পারে মানুষকে নাকি? যেটা ফিরে আসি, এরা গত কয়েকদিন আগে দেখলেন না, ইডি সার্চ করছিল, মুখ্যমন্ত্রী গেলেন, ফাইন নিয়ে চলে আসলেন, অফিসে গেলেন, ফাইন নিয়ে বেরিয়ে চলে গেলেন। এটা হয় কি? ইডি যেখানে রেড করে একটা লোক বাইরে থেকে ঢুকতে পারবে না নতুন করে, আর ভেতরের লোক বাইরে যেতে পারবে না, ফোনে ব্যবহার করতে দেয় না। মুখ্যমন্ত্রী গেল, ফাইন নিয়ে চলে আসলো। এটা নাটক হচ্ছে, বাইনারি পলিটিক্স তৈরি হচ্ছে, যে বিজেপি তৃণমূল বিশাল লড়াই দুজন মিলে করছে। এটা ভুল কথা। তো ওরা বিজেপিকে ওরা সিট ছেড়ে দেবে তৃণমূল, কারণ দলের লোকেরা দুর্নীতি করতে করতে এই পর্যন্ত পৌঁছে গিয়েছে, সুতরাং তারা কি করবে? ছেড়ে দেবে। আর এই ছেড়ে দেওয়ার না করে যদি সই করে দেয়, তাহলে বিজেপি নেতারা খেপে যাবে যে তোমার পার্টির লোকেদেরকে আমি ছেড়ে রেখেছিলাম এতদিন, এত দুর্নীতি করেছে, এবার দাঁড়াও, তুমি আমাকে আটকানোর জন্য এগ্রিমেন্ট করেছো। সকালে এগ্রিমেন্ট করবে, সন্ধ্যাবেলা তিহার জেলে লাল চা খাওয়াবে। আমি লাল চার কথা কেন বললাম বলো তো? জেলে দুধ চা দেয় না, জেল খেটেছে কারা? এখানে আছে কেউ? তো দুধ চা দেয় না, লাল চায়। এটা আলমগীর আছে কি ওখানে? হ্যাঁ, কোথায়? ওই তো ওয়াকাফ বিলের জন্য জেল খেটে এসছে। ওয়াকাফ বিল প্রত্যাহারের মামলাতে জেল হাবসে। লাল চা না দুধ চা বলো? জেলে লাল চা দেয় না, দুধ চা দেয়। দুধ চা দেয় না, লাল চা দেয়। তাহলে দিয়ার জেলে লাল চা খাবে। তাহলে আজকের পর থেকে যদি কেউ কোনো জায়গায় কোনো বিষয় যদি এইভাবে কেউ সোশ্যাল মিডিয়া হোক আর যেইখানে হোক, এর উত্তর আপনারা দেবেন তো? যে অত গল্প শুনিয়ে লাভ হবে না ভাই, তোমাদের কাছে চ্যালেঞ্জ করছি, চলে আসো। আব্বাস ভাইজান প্রস্তুত আছে, যে কোনো সময় যে কোনো টাইম বলবে, এগ্রিমেন্টে সই করবে। আর তোমরা মমতা ব্যানার্জিকে রেডি করো বিজেপিকে আটকানোর জন্য, কি এগ্রিমেন্টে সই করে কি করে না। এছাড়া আমাদের বিরুদ্ধে ওরা কিছু বলতে পারে না। দ্বিতীয় কথাটা কি আছে, যে বিধায়ক 4.5 বছর হয়ে গেল কিছু করতে পারেনি বলছে, তাই তো? আমি আপনাদের বলছি, এর উত্তর আমি দিয়ে যাচ্ছি। আমি প্রথম দিন থেকে বলেছি, আজকেও বলছি, আমার পিরিয়ড কতদিন? 5 বছর। 5 বছরের আগে আপনাদের ছেড়ে পালাবো, এটা কেউ মনে হয় আপনাদের? এটা মনে হয় আপনাদের ছেড়ে পালাবো না? এটা ভালো করে জানেন। 5 বছর আমি টেনিওর কমপ্লিট করবো, এটা ভালো করে জানেন। আমি আপনাদের বলি, আগেও বলছি, আজকেও বলছি, আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে বা 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি বিধায়ক হিসাবে কি কি করতে পেরেছি সেটা টোটাল তথ্য নিয়ে খামে ভরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব। আর যদি না পারি বুথ ধরে ধরে বড় বড় ব্যানার করে আমি টাঙিয়ে দেব। আপনাদের আমি বলি, একজন বিধায়ক 2022-23 বর্ষ থেকে এটা বেড়েছে, 70 লাখ হয়েছে। আগে ছিল 60 লাখ, 60 লাখ, এখন 70 লাখ। তো 5 বছরে আমি দেখলাম হিসাব করে 3,30,00,000 টাকার কাজ করতে পারবে। এই যে 3,30,00,000 টাকার কাজ, বিধায়কের হাতে 1 পয়সা আসে না। বিধায়কে কি হয়? প্রস্তাব দিতে হয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে, যে আমি এখানে করতে চাইছি। তারপরে ভিত্তিতে এই অথরিটি কাজ করবে, এই এজেন্সি কাজ করবে, তাদের হাতে দিই। আমি প্রথম দিয়েছিলাম ভাঙড় 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লককে। দেখলাম কাজ করার গুণগত মাল ভালো নয়, আর আমার 2 বছর সময়, ওরা 2.5 বছর সময় প্রায় নষ্ট করেছে। ওই জন্য চেঞ্জ করে অন্যজনের হাতে দিয়েছি, যাতে ভালো কাজটা হয়। তারপরেও বলছি আপনাদের এটা কি মনে হয় যে বৈধ কাজ বিধায়ক পারবে না? এটা মনে হয় আপনাদের? হ্যাঁ, বিধায়ক হিসাবে যে কোনো বৈধ কাজ আমাদের বিধায়ক পারবে, এটা বিশ্বাস করেন তো নাকি? অন্য বিধায়ক পারুক আর নাই পারুক, আমাদের বিধায়ক পারবে। তো আমি পারি বলি আপনাদের বলছি যে আমি 3,30,00,000 টাকার কাজ তো আমি নিজে থেকে করতে পারবো না, আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে বলবো। তো আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে 3,30,00,000 টাকার কাজের জায়গা আমি দেখিয়ে দিয়েছি, তার রিসিপ্ট কপি আমার পকেটে আমি ভরে রেখে দিয়েছি। ও কাঁচা কাজ আমি করি না, 1 নম্বর। দ্বিতীয় কথা আমি বলছি, আপনারা ধরুন আমাকে এখানে 3 কোটি টাকার কাজ করতে দিয়েছে, 30 লাখ টাকা তাহলে কাজ করতে দেয়নি, মানে ইচ্ছা করে ওরা দেয়নি। তাহলে 30 লক্ষ টাকা আপনাদের ক্ষতি হলো তো, ভাঙনের মানুষ উন্নয়ন থেকে পিছিয়ে গেল। বা 30 লাখ টাকার কাজ করতে দিয়েছে, 3 কোটি টাকার দেয়নি, তাহলে ভাঙনের মানুষ উন্নয়ন থেকে 3 কোটি টাকা লস হলো, তাই তো নাকি ভাই? এটাই তো।
একটু আওয়াজ দেবেন তো নাকি? এটাই তো আমি আপনাদের বিধায়ক হিসাবে বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। 30 লাখ আর 3 কোটি আপনাদের বিধায়ক আপনাদের ক্ষতি হতে দেবে না। যদি সরকার ইচ্ছে করে 30 লাখ টাকার কাজ আটকে রাখে বা যদি 3 কোটি টাকারও কাজ আটকে রাখে, নিশ্চিন্তে থাকুন। আমি অনেক আগেও বলেছি, আজকেও বলেছি, বাড়ি থেকে গাঁটের টাকা নিয়েছে 30 লাখ হোক আর 3 কোটি হোক, আপনাদের আমি ক্ষতি পূরণ করে ছাড়বো, আপনাদের হাতে তুলে দেবো, জানেন, আপনারা কাজ করে নেবেন। 1 নম্বর কথা। কিন্তু সরকার ইচ্ছা করে আপনাদের 3 কোটি টাকার লস বা 30 লাখ টাকার লসের জবাব কিন্তু আপনাদের কাছে দিতে হবে, এটা আশা করতে পারি তো ভাই? আমি তো পূরণ করে দেব। তাহলে নিশ্চিন্তে আপনারা থাকুন। কোথায় কি কাজ হচ্ছে আমি এখন বলবো না, অসুবিধে আছে, একটু অসুবিধে আছে ভাই, অনেক ফেতনা ফ্যাসাদ চলছে, সবই বুঝতে পারছেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোথায় কি হয়েছে না হয়েছে সময়ের সাথে সাথে টোটাল দিয়ে দেবো। আর না দিতে পারলে যত টাকার কাজ বাকি থাকবে ভাঙড়ের মানুষের হাতে সেটা তুলে দেবেন। আপনারা ভোট দিয়েছিলেন 5 বছরের জন্য, ভরসা করে লড়াই করে হয়তো আনতে পারিনি, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, আনতে পারবো না এরকম কিছু হয় না আমার কাছে, তারপরেও বলছে আনেন, তুলে নেন। অসুবিধা আছে কারো? নিশ্চিন্তে থাকুন। এটা সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝা হয়ে যাচ্ছে। যেই কাজে ডিস্টার্ব করছে, দেরি করে কাজ হোক, সেই আবার মাইকে ধরে বলছে আইএসএফের বিধায়ক কি করছে। তবে একটা কথা বলি, দেখুন, আমি পীরের গদি ছেড়ে এসে, দরবার শরীফ ছেড়ে এসে আমি রাজনীতির ময়দানে এসেছি। আমি অত সহজে আমাকে অন্যায়ভাবে পরাস্ত করবে ওই রকম ওরা এখনো হয়ে উঠতে পারেনি, এটা বলে রাখছি। কোথায় কি কল টাইট দিতে হয়, কল কোথায় স্লো করতে হয়, সেটা আমি ভালো করে জানি। আর 5-7 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা আছে কারো? এবার আপনারা বলবেন, আমি সেই বিষয়ে বক্তব্য দেবো, ঠিক আছে? আমি তো সব জায়গায় আমার বক্তব্য দিই, আপনারা যেটা বলবেন আমি সেই বিষয়ে বলবো। একটা খুশির খবর শুনবেন আপনারা। এখন পর্যন্ত আমাদের শহীদ মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল গাজীদের স্মরণে যে আমরা শানপুকুর অঞ্চল কমিটির উদ্যোগে রক্ত অর্পণ শিবির করছি, ইতিমধ্যেই আমাদের এই রক্ত অর্পণ শিবিরে ভাঙড়ের শানপুকুরের অঞ্চলের 1700 রক্তযোদ্ধা রক্ত দিয়ে দিয়েছেন। 351। তাহলে এখন পর্যন্ত 5100 মানুষ শানপুকুরের মানুষের রক্ত দেওয়ায় উপকৃত হবে। একজনের রক্ত নিয়ে 4 জন উপকৃত হতে পারে। আমি বলছি না ভাই, আমি ডক্টরদের সাথে কথা বলেছি, ডক্টরদের মুখের কথা, যদি ভুল হয় তাহলে ডক্টররা আমাকে ভুল বলেছে। আমি ভাই নিজে আমার জ্ঞান নেই, আমি মেডিকেলের ছাত্র নাকি যত থাকবে। যাক, আপনারা বলেন কি বিষয়ে বক্তব্য দেবো, 2-5 মিনিট বলবো। হ্যাঁ, খাওয়া দাওয়া করো, আমাকে খাওয়া দাওয়া করিয়ে দাও। হ্যাঁ যা, হ্যাঁ বলো। ওর নাম নেবেন না, টাইম নষ্ট করবো না ওর কথা বলে। হ্যাঁ, একটা করে বলি। আমার ডান সাইড থেকে একজন বলেছেন যে খেতে ফলাতে না পারলেও খামারে ফলিয়ে নেব। এই উত্তরটা আপনারা শুনবেন। আচ্ছা, আপনারা ভালো করে খেতে ফলাতে পারবেন কারা কারা? হাত তুলে দেখান। মায়েরা একটু হাত উঠবে, কিন্তু যারা খেতে ফলাতে পারবেন, হাতটা তুলে রাখুন। আপনারা ক্ষেতটাকে পাহারা দিতে পারবেন তো? ওই গরু, ছাগল, কুকুর, ভেড়া না ফসলটা নষ্ট করে দেয়, সেটা পাহারা দিতে পারবেন তো? আপনারা ক্ষেতটা পাহারা দেন, এটা মাথায় রাখবেন। 2021 নয়, ক্যানিং এর আমরা ক্ষেতটা পাহারা দিতে পারলেও হয়তো খামারটা পাহারা দিতে পারেনি বলে আমরা পরাস্ত হয়েছিলাম। এটা 2026, 2021-এ যেই জায়গাগুলোতে গ্যাপ ছিল সারা রাজ্যে, সেই গ্যাপগুলোকে পূরণ করে আমরা ময়দানে নামবো। এতটুকু বলে রাখছি, আপনারা ক্ষেতটা পাহারা দিন, আমরা খামারটা বুঝে নেবো, নিশ্চিন্তে থাকুন আপনারা। তাহলে খেতে প্রথম চটকাতেই তো প্রথম রাউন্ডেই হেরে যাচ্ছে। প্রথম রাউন্ডে 1-0 দিয়ে শুরু করছে, বুঝতে পারছেন? 1-0 দিয়ে শুরু করছে,
দেখা যাবে। এটা হচ্ছে এই খেতে না খামারে যে গল্প শোনাচ্ছে, এটা ওদের দলের কর্মীদের মনোবলকে একটু চাঙ্গা করার চেষ্টা করছে, আর কিছু নয়। কদিন আগে বলেছিল না যে ভাঙড়টাকেও আমার চাই, এটা বলার মানেটাই এটা বুঝতে হবে যে ভাঙড় শুধু লস করছে না, ভাঙড়ের সাথে সাথে দক্ষিণ 24 পরগনায় একাধিক সিট হারছে। সেই হারের ভয়ে কর্মীরা কাজ ছেড়ে দিচ্ছে, কর্মীদের সাহস জোগানোর জন্য ভাঙড়কে নাম নিয়ে বলছে। তাই আজকে ভাঙড়ে যারা বলছে খেতে খাওয়া ফেলাতে পারবো না, খামারে ফলিয়ে নেব, তারা ভাঙড়ের কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য কথা বলছে। আমি একটা কথা শুধু বলতে চাই, যারা খেতে ফলাবে তারা খামারেও ফলাতে ভালো করে জানে। কি অসুবিধা হবে নাকি? আবাদি পাপিয়া ভাবি এখানে যারা আছে, আর কার কি প্রশ্ন আছে বলেন? কার একটা প্রশ্ন তুলেছেন এখান থেকে এয়ারপোর্টের ব্যাপারে বলুন। দেখুন, আপনাদের বিধায়ক বয়সটা হালকা হতে পারে, বয়স হালকা ভাই, বয়স হালকা, কিন্তু আমি জোর গলায় বলতে পারি পশ্চিমবাংলার বিধানসভায় যদি শ্রেষ্ঠ বিধায়ককে পুরস্কৃত করা হয়, 1 থেকে 3-এর যদি লিস্ট হয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভাঙড়ের বিধায়ক কিন্তু 1 থেকে 3-এর মধ্যে থাকবে। দায়িত্ব নিয়ে বলছে, আমি দায়িত্ব নিয়ে, নিজের বড়াই করছে না, সেটা আমি বলবো না, আমি 1 থেকে 3-এর মধ্যে থাকবে। আমার পারফরমেন্সের বেসিসে ভাই, মুখ দেখে নয়। আমি হিরো নয়, ওখানে হিরো আছে, ওখানে অনেক হিরো থাকে, হিরো নাই হিরোইন অনেক আছে তো বিধানসভার মধ্যে, যে আমি দেখতে হিরো, তাহলে আমাকে একে দেবে এরকম ব্যাপার নয়। এ রুগা পেটকো ছেলে ভাই, ফাটাফুটি মুখ, যাক। কিন্তু 1 থেকে 3-এর মধ্যে থাকবো, জোর গলায় আমি বলছি। আপনাদের ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না, এটা এই এয়ারপোর্টে যে ভাঙড়ে আছে, আমাদের সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট পশ্চিমবাংলা সরকারের নাই, যেটা কেন্দ্রের আছে। তার জন্য এই এয়ারপোর্ট সংক্রান্ত যা আছে এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, অর্থাৎ আমাদের যিনি পরিবহন মন্ত্রী, এই বিষয়গুলো তার মধ্যে পড়ে। আপনাদের বিধায়ক হিসাবে আমি ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না, জমি অধিগ্রহণের বিষয়ে আমি প্রশ্ন করেছিলাম, এখন আমাকে উত্তর দেয়নি। যেহেতু উত্তর দেয়নি, এক্স্যাক্ট কোশ্চেনটা এখানে করা যায় না। উত্তর দিলে এক্স্যাক্ট কোশ্চেন আলোচনা করা যায়, মানে ওটা এখনো বিধানসভার মধ্যে চাপা আছে। তো বিধানসভায় আমি যেটা চাপা আছে সেটা আমি বলতে পারি না, তাহলে সংসদীয় রীতিনীতির বাইরে কথা হয়ে যাবে। আর আমি একজন দায়িত্বশীল বিধায়ক, আমি আমার পক্ষে নিয়ে আসার জন্য সংসদীয় রীতিনীতিকে আমি ভুলণ্ডিত করতে পারবো না। কিন্তু এতটুকু জানিয়ে রাখি, আমি যে প্রশ্ন করেছিলাম হ্যাঁ বা না উত্তর দেয়নি। যেমন আমি প্রশ্ন করেছিলাম যে রাইনুর তুমি কি ক্ষুধার্ত আছো, তো রাইনুরের উত্তর কি দেওয়া দরকার যে ভাইজান হ্যাঁ কি না, কিন্তু রাইনুর উত্তর দেয়নি। তার সন্দেহ আছে রাইনুরের মধ্যে কিছু ঘুরছে। তো আমি এই মর্মে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা বুঝে নেবেন, কেন বুঝতে পারছেন, যে আমি প্রশ্ন করেছিলাম এটা কি এখানে, যদি হয় সেটাও বলুন, না হলেও সেটা বলুন। কোনোটাই উত্তর দেয়নি। হ্যাঁ বললে পরবর্তীতে যদি ওটা কাজটা করতে যাই, বিধানসভার রেকর্ড তুলে আমরা এটাকে নিয়ে আইনি বা বৃহত্তর একটা মুভমেন্টে যেতে পারি। বা যদি বলে যদি বলেন না, সে ডকুমেন্টস হয়ে থাকলে উনি না বলেছেন, আর যদি হ্যাঁ বলে তাহলে এখানে সব মানুষ সজাগ হয়ে যাবে। সুতরাং হ্যাঁ না বলেনি, তবে আমার সন্দেহ হচ্ছে ওদের এই দিকে একটা নজর আছে। তাই আপনাদের বলবো, এখানে শুধু তৃণমূলকে হারানোর বিষয় নয়, তৃণমূলকে হারাতেও সাথে সাথে আপনার বাসস্থান রক্ষার দায়িত্ব আপনার হাতে দাঁড়াবে। এখনো পারছে না কেন? অনেক আগে, 2 বছর আগে খুব হই হই করছিল, মাটি মাপার জন্য নাকি লোক চলে এসেছিল। আমি দাঁড়িয়ে বলেছিলাম ভাঙড়ের মানুষের উইদাউট কনসার্নে 1 কোদাল মাটি তুলতেও দেব না এয়ারপোর্টের জন্য, আর 1 কোদাল মাটি ফেলতেও দেব না। এজ এ বিধায়ক যখন বলেছি, তারপরে দেখবেন এই বিষয়টা চাপা পড়ে গিয়েছে। হয়তো এরা অপেক্ষা করছে নওশাদ সিদ্দিকীকে পরাস্ত করতে হবে, আইএসএফ কে পরাস্ত করে নতুন ওদের কাউকে নিয়েছে এটা দখল করব। আপনাদের বলবো, রাজারহাট নিউ টাউনটা দেখুন, মসজিদের জায়গা ছিল সেখানে কেড়ে নিচ্ছে, উল্টে যেটা স্বাস্থ্যের জায়গা ছিল সেখানে দুর্গাঙ্গন বানিয়ে দিচ্ছে। যাদের জায়গা ন্যূনতম তাদেরকে ক্ষতিপূরণ
ক্ষতিপূরণ তো দেওয়া দূরের কথা, তাদেরকে পাত্তাই দিচ্ছে না। আপনার জায়গা, আপনি মালিক, আপনার এখানে দুর্গা অঙ্গন করবে, আপনাকে পাত্তাই দিচ্ছে না। লোকাল বিধায়কের কাছে যখন যাচ্ছে যে স্যার আমার জায়গা দখল করে নিচ্ছে, আমার জায়গা আমি টাকা ক্ষতিপূরণ পাচ্ছি না, আমাকে উচ্ছেদ করে দিচ্ছে, বলছে আচ্ছা দেখছি হবে, কিন্তু ভাঙনের জন্য ওটা তো করতে পারবে না। কেন ভাঙনের জন্য পারবে না? ভাঙনের বিধায়ক মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, মানুষের মতের বাইরে এক কোদাল মাটি তুলতে দেবে না, ওরা ভালো করে জানে। তাই ভাঙনের বিধায়ককে, ভাঙনের খামচিহ্নকে নিশ্চিহ্ন করার একটা সব থেকে বড় প্ল্যান ওদের। এখানে আইএসএফ কে হারানো নয়, ভাঙনের মানুষকে হারাবে। ভাঙনের মাদ্রাসা, ভাঙনের মসজিদ, ভাঙনের কবরস্থান, ভাঙনের শ্মশান, ভাঙনের মন্দির, এরা সব বুল্লুজারদের মিশিয়ে দিয়ে এখানে ওরা এয়ারপোর্ট করার একটা পরিকল্পনা চালাচ্ছে। তাই আপনাদের বলবো, ভাঙনের মন্দির, ভাঙনের মসজিদ, ভাঙনের কবরস্থান, ভাঙনের শ্মশান, ভাঙনের ভূমিপুত্র যারা আছেন, রক্ষা করার দায়িত্ব ভাঙনের মানুষকে তুলে নিতে হবে। যদি এয়ারপোর্ট করার দরকার হয় চলে যাক পুরুলিয়াতে, চলে যাক বাঁকুড়াতে। অলরেডি এয়ারপোর্টের জন্য অন্ডালে যে জায়গা অ্যাকোয়ার করা আছে, নিয়মিত সেখানে ফ্লাইট উঠছে না। চলে যাক মালদাতে, এয়ারপোর্টের জন্য 300 বিঘার উপরে জমি পড়ে আছে, সেখানে নিয়মিত ফ্লাইট উঠছে না। চলে যাক বাঁকুড়াতে, অনেক চাষযোগ্য জমি নয়, যেখানে শুধু আপনার হাজার হাজার বিঘে জমি এমনি পড়ে আছে, কোনো চাষবাস হচ্ছে না, ওখানে এয়ারপোর্ট করুক। তার পরিবর্তে যেখানে 3 ফসলি 4 ফসলি নয়, এমনও ঘটনা আছে ভাঙড়ের বেশ কিছু জমি, একটা জমি থেকে 6 রকম ফসল হয়, সেই জমির ওপরে নজর পড়ছে কেন? এই নজরটা শুধু মমতা ব্যানার্জির নয়, এই নজরটা হচ্ছে আরএসএস এর নজর। এই নজর এই জন্যই কলকাতা থেকে, কলকাতার সারাউন্ডিং যারা আছে এখানে সব তুলে দাও, সব তুলে দাও, এখানে প্রমোটিং হবে। হয়তো ভোগালীতে এয়ারপোর্ট করার প্ল্যান করেছে, জানবেন এটা মাথায় রেখে। ভোগালীতে এয়ারপোর্ট শুধু হবে না, এই জায়গাগুলো কিন্তু অ্যাকোয়ার করবে, এই জায়গাগুলো হিটকোর মধ্যে নিয়ে নেবে, নিয়ে গিয়ে আপনার হাতে কিঞ্চিত টাকা দিয়ে আপনাকে তাড়িয়ে দেবে। আপনি কলকাতা রাজারহাট নিউ টাউনে চলে যান, গিয়ে দেখতে পাবেন যা প্রাসাদ সম 10 তলা 20 তলা হয়েছে, বাড়ির যিনি কেয়ারটেকার আছেন, যে সিকিউরিটি আছে, খোঁজ নিয়ে দেখুন ওর আগে জায়গাটার মালিক ছিল, হাতে কিছু টাকা দিয়েছে, সব ধ্বংস হয়ে গেছে, আজকে সে সিকিউরিটি হয়ে আছে। তাই এই চক্রান্ত আপনাদের সাথেও চলছে। তাই আপনাদের বলবো, খামচিহ্ন জিতা পরাজয়টা ব্যাপার নয়, ভাঙড়ের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে 2026 ভোটের ওপরে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, সজাগ সতর্ক হন। যদি আইএসএফকে ভালো না লাগে, ভালো ভোট দেবেন না, তবে দুটো পার্টিকে একদম ভোট দেবেন না। একটা হচ্ছে বিজেপি, কোনো প্রশ্নই আসছে না। দ্বিতীয় হচ্ছে তৃণমূল। যদি তৃণমূলের হাতে বকলমে আপনি ভোটটা দিয়েছেন, জানবেন আপনার জায়গার স্বাধীনতা আর রাজারহাটে তার প্রমাণ। রাজারহাটে যে খোঁজ নিয়ে আসুন, ঘুনি মেঘিতে চলে যান, জায়গার নাম বলে দিচ্ছি, ঘুনি মেঘিতে চলে যান, পাথরঘাটাতে দেখেন 250 বিঘে জমি রাতারাতি কাগজ চেঞ্জ হয়ে গেছে, হিটকো হয়ে গেছে। 250 বিঘে জমি, চাষযোগ্য জমি। বিধায়কের কাছে গিয়ে বলছে আচ্ছা দেখছি, ওটা হ্যান ত্যান বলে ঘুরাচ্ছে। আমার কাছেও গিয়েছিল, আমি কিছু নির্দিষ্ট নিয়ম বলেছি, এই করুন, এই করতে হবে। কিন্তু বিধায়কের কাজ কি? জনপ্রতিনিধি তো, চলে আসো তো। আজকে আমি এখান থেকে ফিরে যাব, আমার কাছে খবর এসছে গাবতলাতে আমাকে একবার যেতে হবে, ওখানে অনেক কৃষকদের হাট নিয়ে একটু সমস্যা হচ্ছে। তাহলে আমার কাজ, আমি বিধায়ক তো, আমার তার কথা শুনতে হবে, তবে তো লোকাল বিধায়ক, কিভাবে হাটটা কি সমস্যা হচ্ছে শুনতে হবে। যদি সঠিক ডিমান্ড হয়, তার জন্য যে দপ্তরগুলো যেতে হবে, মার্কেটিং মিনিস্টার আছে পশ্চিমবাংলার, এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার, তার সাথে দরকার লাগলে বসতে হবে যে এটা সমাধান করুন আপনি। তো এটা আমার কাজ, আমি বিধায়ক তো। আর আমার জায়গায় যদি আপনি তার গ্রিপের লোককে বসান যে জমি নিয়ে নিচ্ছে এয়ারপোর্টের জন্য, বলে দেখ না অসুবিধা কি আছে। তো এটা আপনারা মাথায় রাখবেন, কিন্তু যে আপনাদের মাথায় আছে এয়ারপোর্টটা, এটা থাকবে যেন রাখেন। আর কার কিছু আছে? নাহলে শেষ করে দেবো ভাই। হ্যাঁ, কি মা কি বলছেন? মমতা, ও মমতা মাঝি ফাইল চুরির আগে তো বললাম। পার্থবাবু রাতে যখন ওর বাড়িতে রেড হয়, 2বার না 3বার ফোন করেছে, পার্থবাবুর ফোনটা ধরলেন না, আর তাড়াহুড়ো করে, আগে ছিল লাল ডায়েরি, এখন সবুজ ফাইল। বুঝতে হবে ওই ফাইলের মধ্যে নিশ্চিত কিছু আছে, আর না হলে এটা বাইনারি তৈরি হচ্ছে, দুটোর মধ্যে কোনো একটা হবে। তবে ওটা তদন্তকারী অফিসারের দরকার, কোর্ট ম্যাটার হয়ে গেছে, আমি বিস্তারিতটা বলতে পারি না। আমি 21শে জানুয়ারির কথা মনে আছে তো নাকি? বুথ থেকে তো একাধিক ছেলেদের গাড়ি যাবে, শুধু তাই নয়,
মেয়েদেরও একটা করে গাড়ি, কম করে একটা একটা বুথে আমার কাছে খবর আছে মেয়েদের 2টো করে গাড়ি হয়ে যাচ্ছে এবারে বুথ ভিত্তিক ভাঙড়ে। যেতে হবে বেলা 11টার মধ্যে। আপনারা কি করবেন, পৌঁছে যাবেন। শীতকালের সময় আমরা তাড়াতাড়ি আপনাদের ছেড়ে দেবো, কারণ বেলা ছোট। শীতকালে এতে আমরা তাড়াতাড়ি কিন্তু পৌঁছাবার চেষ্টা করবেন। 11টা থেকে আমরা চেষ্টা করব আমাদের প্রোগ্রাম শুরু করে দেওয়া। এই যে ওবিসি কথা বলে আমি বক্তব্য ভাই শেষ করে দেবো। হ্যাঁ, আমি থাকবো। আর একটা বড় চমক আছে, সেই চমকটা বুঝে নেন। আমি বুঝে নেন আপনারা, বড় চমক থাকবে, সেটা ওই দিনকে দেখতে পাবেন কি কি হচ্ছে না হচ্ছে। আমি তো থাকবোই। এক ভাই প্রশ্ন করেছে ওবিসি নিয়ে কিছু বলুন। যারা রেকর্ড করছেন মোবাইলে, আমি বলবো আলাদা করে এটা রেকর্ড করুন। আপনারা ছাড়বেন আর তৃণমূলের নেতাদের বলবেন এটা নওশাদ সিদ্দিকী বলেছে, ভুল বলেছে কি ঠিক বলেছে। যদি নওশাদ সিদ্দিকী ভুল বলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে মাননীয়াকে বলবেন। এই সময় মমতা ব্যানার্জি মুসলমানদেরকে সব থেকে বড় ও যে অভিশাপ দিয়েছে, সব থেকে বড় অভিশাপটার নাম হচ্ছে ওবিসির নতুন লিস্ট। কি করেছে? সার্ভের নামে হচপচ করেছে। কলকাতায় বসে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বাঁকুড়া, বীরভূমের ওবিসির সার্ভে করেছে। হয় কি নাটক হয়েছে। ওবিসি বি থেকে ধরে ওবিসি এতে ঢুকিয়েছে, ওবিসি এ থেকে ওবিসি বিতে ঢুকিয়েছে, মানে পুরো ঘেটে ঘ করে দিয়েছে। কেমন হয়েছে আমি বলছি। মেসিকে দেখাকে কেন্দ্র করে একটা যুবভারতী স্টেডিয়ামে একটা গোলযোগ তৈরি হয়েছিল। জানেন কেন গোলযোগটা হয়েছিল? আপনার হাতে টিকিট, আপনি আপনার টাকা দিয়ে টিকিট কাটলেন, গেটের টিকিট চেক করলো, আপনার বৈধ টিকিট থাকার জন্য আপনি স্টেডিয়ামের মধ্যে ঢুকলেন, সব করলেন, কিন্তু মেসিকে দেখতে পেলেন না। মমতা ব্যানার্জি আপনাদের হাতে এখন যেটা ধরিয়ে দিয়েছে, যে ওবিসি সার্টিফিকেটটা দিয়েছে, পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষায় বসবেন, পাশের লিস্টে নাম আসবে, আপনি চাকরি পাবেন না। অর্থাৎ ওই ওবিসি লিস্ট রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়া সমান। ওবিসি 2004 সালে, একটু মাথায় রেখে দেন, 2004 সালে রঙ্গনাথ মিশ্র কমিশন এই পিছিয়ে বর্গের মানুষদের জন্য একটা কমিশন তৈরি হয়েছিল, যেখানে সরাসরি মুসলমান, সংখ্যালঘু মুসলমানরা ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, অর্থনীতিভাবে পিছিয়ে আছে, এর উপরে সমীক্ষা চালানো। সেখানে কমিশনের রিপোর্ট বলেছিল সংখ্যালঘু মুসলমানদের সামাজিক, অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী করা হয় 10% সংরক্ষণ দিতে হবে। সেই অনুযায়ী ওবিসি এ 10% মুসলমানদের সংরক্ষণ ছিল। মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে এর মধ্যে এটাকে খারাপ করার জন্য, এটাকে ঘেঁটে দেওয়ার জন্য, এটাকে ক্ষতি করার জন্য আস্তে আস্তে পয়জন পুশ করেছে। আস্তে আস্তে পয়জন পুশ করেছে। হাইকোর্টে মামলা হয়েছে, প্রায় 12 বছর 13 বছর মামলা চলেছে। ভালো উকিল মমতা ব্যানার্জি দেয়নি, ফলে কেসে হেরেছে। এখন কি করছে? অনগ্রসর যারা আরো বেশি অনগ্রসর হয়ে যাবে। তাই আপনাদের বলবো, মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বার্তা দিচ্ছি আমি, আপনারাও দেবেন। প্রকৃত অর্থে যদি ওবিসি থেকে সংখ্যালঘু মুসলমানদের বেনিফিট দিতে চান, সংখ্যালঘু মুসলমানরা যদি বেনিফিটেড হতে চান, তাহলে আমি আপনাদের বলবো মমতা ব্যানার্জির কাছে আওয়াজ তুলুন। রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% যে মুসলমানদেরকে ওবিসির জন্য রিজার্ভেশনের কথা বলেছে সেটা করা হোক সায়েন্টিফিক ওয়েতে। আমি বলছি না যাকে তাকে মুসলমানকে ধরে আপনি ওবিসির এর মধ্যে ঢুকিয়ে দেন, এর আমি পক্ষপাতী নয়, এর আমি বিরুদ্ধে। কিন্তু আমি চাই যে কমিশনের অ্যাক্ট অনুযায়ী সার্ভে হোক, সায়েন্টিফিক ওয়েতে সার্ভে হোক। প্রকৃত অর্থে যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনগ্রসর, তাদেরকে অগ্রসর করার জন্য ওবিসি এতে 10% সংরক্ষণ দিয়ে তাদেরকে ইনক্লুড করা হোক। দেখবেন মমতা ব্যানার্জির দলের লোকেরা অনেক গল্প বলবে, এ কথা বলবে না। আর সামনে ভোট আসছে, মুসলমান মধ্যবিত্ত সমাজের মানুষরা
যারা ওবিসি নিয়ে এটাকে একটু বিষয়বস্তুটা জানে, তারা মমতা ব্যানার্জির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তড়িঘড়ি করে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলমানদেরকে আবার বোকা বানানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন নতুন করে নাকি সার্ভে হবে। নতুন করে তো সার্ভে হবে, করতেই হবে, কিন্তু একবারের জন্য তিনি বলছেন না রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% মুসলমান ওবিসি সংরক্ষণ দেব, এ কথা কিন্তু বলছে না। সার্ভে হবে, আবার সেই মেসিকে দেখার মতো টিকিট কাটা হবে, 2026-এর ভোটটা পার করে দেবে। তাই আপনাদের বলবো, এই জবাব যদি আপনি আমাকে দিতে হয়, তাহলে এই মমতা ব্যানার্জির এই ভুল সিস্টেমকেই আমাদেরকে দায়িত্ব নিয়ে পরিবর্তন করতে হবে। বিসিডব্লিউ ডিপার্টমেন্টের মিনিস্টার আমরাই তৈরি করব। প্রকৃত অর্থে আর দলিতদের যে 22% সংরক্ষণ আছে, প্রকৃত দলিতরা সেই 22% সংরক্ষণ পাচ্ছে না। ফেক এসসি সার্টিফিকেট দিয়ে নন দলিতরা চাকরি করছে, সেটাকে আটকাবো। প্রকৃত যে আদিবাসীদের জন্য যে সংরক্ষণের কথা বলা আছে, আদিবাসীরা সেই সংরক্ষণ পাচ্ছে না। ফেক সার্টিফিকেট দিয়ে প্রকৃত আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে, এটাকে বন্ধ করব। আর রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% সংখ্যালঘু মুসলমানদের জন্য আর 5% অন্যান্য সংখ্যালঘুদের জন্য যে সংরক্ষণের কথা বলা আছে, সেটাকে আমরা মান্যতা দিয়ে বিসিডব্লিউ ডিপার্টমেন্টের মাধ্যমে আলোচনা করে সেটাকে ক্যাবিনেটে পাস করিয়ে, বিধানসভায় পাস করিয়ে পশ্চিমবাংলার দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের হিন্দু, মুসলমান যারা আছেন পিছড়ে বর্গের অনগ্রসর, তাদেরকে অগ্রসর শ্রেণীতে নিয়ে আসার ব্যবস্থা আমরা করব। কি করেছে জানেন? কমিশনের রিপোর্ট বলছে 100 জন সরকারি চাকরি করলে 10 জন সংখ্যালঘু পিছড়ে বর্গের অনগ্রসর মুসলমান সুযোগ পাবে। মমতা ব্যানার্জি এত আপনাদের ভালোবাসে, সেই জায়গাটাও বন্ধ করে দিচ্ছে। এখন সরকারি কর্মচারী 100 জন থাকলে 1.87 মানে 2%, বিলো 2%, কিন্তু কমিশনের সুপারিশ হলে 10টা, কম করে 10টা চাকরি পেত সংরক্ষণ কোটাতে। সেটা হচ্ছে কি, এই মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে। আপনার ছেলেটা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, সংরক্ষণ কোটার মাধ্যমে পেত, সেটাও মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে। তাই আপনাদেরকে একটু সজাগ সতর্ক থাকতে হবে। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই। আপনি আপনার কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই। বক্তব্য এবার আমি এখানে সমাপ্ত করছি। আর কিছু আছে বলা? পরে বলবেন বাবু, আমার পরে বলবেন। কারো কোনো কিছু বলার আছে আর? হ্যাঁ, প্রশাসনের বিষয় সেগুলোকে তো আমি বলছি আমাকে একটা লিখিত জমা দিতে। অনেক খবর আসছে আমার কাছে, নাকি কিছু কিছু পুলিশের লোক ভ্যানওয়ালা, ইঞ্জিল ভ্যানওয়ালা একটা গাড়ি ধরে টাকা নিচ্ছে। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি যখন এটাকে নিয়ে মুভ করব, তখন কি বলবে আমাকে যে এটা ভুল কথা, এটা ভুল কথা। কেউ আমাকে, আমি আপনাদের বলছি, যদি কাউকে অন্যায়ভাবে টাকা নেয়, আপনাদের কাজ হবে কি, সিধে ডিসি অফিসে চলে যাবেন। ডিসি অফিসে যে আপনার অভিযোগটা লিখে নিয়ে গিয়ে জমা করে রিসিপ্টটা নিয়ে রিসিপ্টের কপিটা আমার কাছে পাঠাবেন। অন্য কোনো জায়গায় দেওয়ার দরকার নেই, বিতর্ক করার দরকার নেই। জোর করে অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে আপনার কাছ থেকে টাকা কেউ যদি নেয় কোনো অফিসার, এটা তো অন্যায় করছে, এটা তো একটা অন্যায় কাজ। গুটি কয়েক অফিসার এটা করছে, আমার কাছে খবর আছে, কিন্তু কেউ এখনো পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ না দিলে আমি বলছি, কিন্তু আমাকে তো বলবে আপনি মিথ্যে কথা বলছেন, তাহলে আমি কেমন কি করব ভাই? তাই আমি ওপেন বলছি, আজকে একটা অভিযোগ জমা করুন, রিসিপ্ট কপিটা নিন, রিসিপ্ট কপিটা আমাকে পাঠান। তারপরে আমি আমার দিক থেকে একজন বিধায়ক হিসেবে যেটা করার দরকার সর্বোচ্চ আমি করব। তারপরেও বলছি, প্রশাসন আমাদের সামাজিক বন্ধু, প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা কেউ আইন হাতে তুলে নেব না। প্রশাসনের কেউ যদি ভুল করে তার বিরুদ্ধে আমরা আইনত লড়াই করব, কিন্তু প্রশাসনের একটা হেভি অংশ সিট দ্বারা সোজা রেখে এখনো কাজ করার চেষ্টা করছে। তাদের পাশে তো আমাদের দাঁড়াতে হবে ভাই। আপনারা অবাক হবেন শুনলে, সরকারি কর্মচারী বা বেসরকারি 8 ঘন্টার বেশি ডিউটি করতে নাই, তাহলে তাদেরকে কি করতে হবে, আলাদা একটা রোজ দিতে হবে। দেখুন আজকে পুলিশ যারা আছে 8 ঘন্টা কেন 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে নিচ্ছে। মমতা ব্যানার্জি পাড়াতে আমি বলেছি থানা করে দেন, আমার কোনো অসুবিধা নাই,
কিন্তু পাড়াতে পাড়াতে থানা করছে, প্রশাসন কি পুলিশ বেশি দিচ্ছে? ফলে একটা পুলিশ দেখুন 14 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করছে, তাদের কথাও ভাবতে হবে আমাদেরকে। যে প্রশাসন তোলাবাজি করছে তার বিরুদ্ধে আমরা যেমন কথা বলবো, আর সৎ প্রশাসনের পক্ষে আমরা আওয়াজ তুলবো। মমতা ব্যানার্জিকে বলবো যে 2.5 লক্ষ শূন্য পদ আছে পুলিশের, ইমিডিয়েট সেটাকে পূরণ করো, আর কেন্দ্রীয় সমাহারে পুলিশ সহ সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করে দাও। এটাও সাথে সাথে আমরা আওয়াজ তুলবো। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা ভরসা করতে পারি তো আপনাদের কাছে। কি ভরসা? 2021 সালে বিজেপি চলে আসবে গল্প শুনিয়েছিল অনেক মায়েরা আর অনেক বয়স্ক বাপেরা, তখন ভালোবাসলেও ভোটটা দেয়নি। 2026 সাল আজকে দাঁড়াচ্ছে, মধ্যিখানে 4.5 বছরে বিজেপি আর তৃণমূল যে আলাদা নয়, এরা একটা বৃন্দে দুটো ফুল। এটা কারো কে জানতে কারো বাকি আছে? তা 2021 সালে 26,151টা লিড পেয়েছিল খামচিহ্ন। তা 2026 সাল আসছে, লিড ডবল হবে তো নাকি? ডবল হবে তো নাকি? লিড হবে তো নাকি ডবল? এখন আর কোনো জায়গা দেখার দরকার নেই, হাতটা পেছনে রাখবেন। ওরা বদমাইশি করতে পারে, গতবারে করেছিল, বলেছে তুমি ভাইজানকে ভোট দাও, দেবে। এটা তৃণমূলের ডাইরেক্ট নয়, তৃণমূলের কিছু খোঁচড় ছাড়া থাকে বুতে বুতে। চাচি তুমি ভোটটা দেবে, চাচা তুমি ভোটটা দেবে। 1 নম্বর সুইচটা টিপলে কি হবে? মেশিন অন হবে, তারপরে তুমি ভাইজানকে দিও। সব ভোট গুতে গেছিল, বুঝতে পেরেছেন? এইবারে ওই ভুল কাজটা না হয়, হাত ইভিএম মেশিনের পেছনে গিয়ে এরকম রাখবে, আগে দেখবেন ভালো করে, যেখানে খাম চিহ্নটা আছে ওর ওখানে গিয়ে সোজা টিপে দেবেন। হ্যাঁ, মাথায় থাকবে তো? হ্যাঁ, একদম। তাহলে 2021-এর 26,151 লিডটা ডবল হচ্ছে এবারে, এটা ভরসা করেন তো? এটা আমি ভরসা আপনাদের কাছে করি, এটা ডবল হচ্ছে এই জন্যই যে আপনাদের আমি ভরসার জায়গায় তৈরি করতে পেরেছি। আপনাদের ভোটকে আমি বিক্রি করেছি, আপনাদের ভোট নিয়ে বেইমানি করেছি, আপনাদের সাথে প্রতারণা করেছি, আমি আপনাদের ভোট নিয়ে আছি, এটাও মাথায় রাখবেন। ডুবলে নওশাদ সিদ্দিকী একা ডুববে, আর বাঁচলে সবাইকে নিয়ে নওশাদ সিদ্দিকী এগিয়ে যাবে। ডুবলে আমি একা ডুববো, কিছু পাওনা হলে সবাইকে নিয়ে ভাগ করে নেব, এটা মাথায় থাকে। এটা বিশ্বাস হয়তো নাকি? আর যদি বিক্রি করার হতো এতক্ষণে আমি কি করতাম? অনেক অফার ছিল, যারা হই হই করছে সে যে পদে যেতে পারে না তার থেকে অনেক উঁচু পদে আমি পৌঁছে যেতাম। কিন্তু না, আমি মানুষের সাথে বেইমানি করতে পারবো না, আর আমাকে ধমকে চমকে ও কিচ্ছু কাজ হবে না। আমার পরিবারে 1450 বছরের ইতিহাস আছে, একটু দেখে নিতে বলবো যে আমার পরিবার কেমন মাথা তুলে ছিল, আছে, আর আগামী দিনেও থাকবে। হ্যালো, কেউ ওটাওটি করবেন না, আমাদের বক্তৃতার কাজও চলবে এবং রক্তদানের কাজও চলবে। এখনো পর্যন্ত রক্তদানের কাজ